राजनीतिविद मौलाना अब्दुल हलीम। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব কাদের গনি চৌধুরী, আজকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বাংলাদেশের রাজনীতি অঙ্গনের সক্রিয় ব্যক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব, আন্দোলন সংগঠন রাজপথের লড়াকু সৈনিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই সভায় উপস্থিত বিএনপির এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব শওকত মাহমুদ, বিএনপির সাবেক মহাসচিব জনাব এম এ আজিজ, বিএনপির বর্তমান সভাপতি জনাব এম আব্দুল্লাহ, বিএনপির বর্তমান মহাসচিব রুকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বর্তমান সেক্রেটারি জনাব শহীদুল ইসলাম সহ সাংবাদিক নেতৃবৃন্দ, উপস্থিত কলম যোদ্ধা, সম্মানিত উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি কঠিন পরিস্থিতিতে আমরা বক্তৃতা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ভাই সহ আমাদের 8 জন শীর্ষ নেতাকে গ্রেফতার হয়েছে। আমাদের আন্দোলনের ইউনিয়নের সংগঠনে যে সমস্ত বক্তব্য এসেছে, এই বক্তব্যগুলোর মূল হচ্ছে আমাদের উপর এখন দুঃশাসন চলছে। গণতন্ত্র অবরুদ্ধ। 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচন দিনে হয় না, রাতে হয়। দিনে নির্বাচন হলে আমাদের যে জোট ছিল, সরকার বিরোধী যে জোট ছিল, তারাই নির্বাচিত হতো আমরা মনে করি। সেই গণতন্ত্রকে আবার হত্যা করা হয়েছে 2018 সালের 30 ডিসেম্বর রাতে। সেই সরকার এখন ক্ষমতায় আছে। আজকে সাংবাদিকরা বাক করছে, তাদের অধিকার প্রত্যরিত নির্যাতন। এখানে ঘোষণাপত্রের মধ্যে অনেক পত্রিকা, দৈনিক পত্রিকার সম্পাদক যারা আছেন, তারা বিভিন্ন পর্যায়ে মুসলিম অবস্থায় নির্যাতিত অবস্থা আছেন। গ্রেফতার হয়ে আছেন ঢাকা বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের যিনি সভাপতি জনাব মুতামিন গাজী, জেল খেটে প্রায় 1 বছর জেল খেটে মুক্ত হয়েছেন বয়োবৃদ্ধ সাংবাদিক সংগ্রামের সম্পাদক জনাব আব্বাস। আজকে সাংবাদিকদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য, ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য 11 জন সাংবাদিক নেতার নামে আমরাও আসছেন। অনেক সাংবাদিক দায়িত্বশীল হচ্ছেন, যাদের একদিনে বাজার করার জন্য অনেক সময় কষ্ট হয়, তাদের নামে আজকে তলব এসেছে। তাদের টাকা আমি কিন্তু নিয়মিত যেন খেতে পারি এতটুকু আয় কিন্তু করি, শিক্ষকতা করি, যাই কিন্তু আশ্চর্য হয়েছে। আমি সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি ফোন দিয়েছিলাম যে কেন আপনাদের, আমি তো আশ্চর্য হয়েছে, আমার বিরুদ্ধে আসতে পারে, আমি জামাত নেতা, আপনাদের বিরুদ্ধে কেন? বোঝা গেল আপনাদের কলমের কথা, কলমের ধারা অত্যন্ত শক্ত। আশা করি এই দুঃশাসনের অবসানে আপনাদের ভূমিকা
অতীতের মতো শানিত হবে ইনশাআল্লাহ। সরাসরি এরশাদ বিরোধী আন্দোলনে আপনারা ভূমিকা রেখেছেন, আমরা তখন ছাত্র নেতা ছিলাম। এই প্রেস ক্লাবের সামনে প্রতিদিনে বক্তৃতা করেছি একজন কিশোর এবং যুবক ছাত্র শিবিরের নেতা হিসেবে। আপনারা ভূমিকা রেখেছেন। এই ভূমিকা ধারাবাহিকতা বর্তমান এই দুঃশাসনের অবসানে আমরা সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। মিডিয়া বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আসে, প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া, কিন্তু এমন বক্তব্য তাও হয়ে যায় যে বক্তব্যের কারণে পারস্পরিক আস্থা অনাস্থা তৈরি হয়ে যায়। আমরা মনে করি আমাদের এই আন্দোলনের নেত্রী এবং বেগম খালেদা জিয়া কি বলেন, 20 দলের নেত্রী তিনি, দেশের গণতন্ত্রের মুক্তি আন্দোলনে তিনি 90 ভূমিকা পালন করেছেন। আমরা মনে করি তাকে গৃহবন্দী করে রাখতে হবে না, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে এবং দেশের এই দুঃশাসনের মোকাবেলা দল মত নির্বিশেষে সকল শ্রেণী এবং পেশার মানুষের সাংবাদিক ঐক্যবদ্ধ হওয়া যে জরুরি, এটা আমরা মনে করি। বাংলাদেশ জামাত ইসলামী সাংবাদিকদের ন্যায়সঙ্গত সকল দাবি আদায়ের সাথে অতীত ভূমিকা রেখেছে, সামনে রাখবো ইনশাআল্লাহ। আমরা সাংবাদিকদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার জন্য, মানবিক সহযোগিতা করার জন্য চেষ্টা করি। তাদের বিশেষ করে আমি অত্যন্ত বেশি কথা পেয়েছি আব্দুল শহীদ ভাইদের ইন্তেকাল করবে। এখানে 50 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আজকে আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদের সবাই মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্ত পরিবারের প্রতি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে দামি একটা করার তৌফিক দান করুন। অনেকে ঘুম হয়েছে, 600-র উপরে মানুষ ঘুমের শিকার। আমাদের দলের নেতা এবং কর্মীরাও ঘুমের শিকার হয়ে আছে। আপনারা এক্ষেত্রে সোচ্চার ভূমিকা পালন করেন। কোথাও না পেলে কোম্পানির প্রেস ক্লাবের সামনে ঘুম হওয়া লোকদের পরিবারের লোকদেরকে এনে একটা প্রোগ্রাম করা যায়, পত্রিকা থেকে কান্নাকাটি। আসুন, আমি মনে করি যে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির জন্য আপনারা অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। সাংবাদিকদের ডিজিটাল নিরাপত্তা আইনের নামে যে হয়রানি করা হচ্ছে এটা বন্ধ। ডিজিটাল নিরাপত্তা আইন যখন হয় তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 20 দলীয় জোটের বৈঠকে রেজলিউশন হয়েছে এবং এর প্রতিবাদে সোহরাওয়ার্দীতে সমাবেশ হয়েছে। কিন্তু সরকার বিভিন্ন কথা বলে যে এটা নিয়ে সাংবাদিকদের বাক স্বাধীনতা মুক্ত হবে না, অথচ আমরা দেখেছি গত কয়েক বছরে অনেক সাংবাদিক এই ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এসে মৃত্যুর মুখে দুনিয়া ত্যাগ করতে বাধ্য হয়েছে। আসুন সাংবাদিক কিন্তু আপনাদের কাছে আমাদের আবেদন হচ্ছে এটাই, দেশের জন্য, স্বাধীনতা সুরক্ষার জন্যে, মানবাধিকারের জন্যে, মানুষের অধিকারের জন্যে এবং যেখানে সরকারের দুর্নীতি সেখানে আপনারা গোলাম করে এটা আপনাদের অব্যাহত রাখবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাদের আন্দোলন এবং সংগ্রামে যখন সহযোগিতা ন্যায়সঙ্গতভাবে বাংলাদেশ জামাত ইসলামী একটি দল হিসেবে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ দুনিয়া থেকে বিদায় হয়েছে জানেন। যারা এখানে এসে বক্তৃতা করতেন আমাদের খুব কষ্ট লাগে, অনেক কথা অনেকে বলে, কিন্তু তারা দেশের নেতৃত্ব দিয়েছেন, দেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, রাজনৈতিক মানোয়ার বক্তব্য দিয়ে দুনিয়া থেকে তাদের সরিয়ে দিয়ে আমাদেরকে মেসেজ দিয়েছিল তোমরা আর আলাদা না। কিন্তু আমাদের নেতৃবৃন্দ বলে গিয়েছে আমরা ব্যক্তির জন্য রাজনীতি করি না, আমরা দেশের জন্য রাজনীতি করেছি। রাজনীতির কারণে আমাদের জীবন চলে যাচ্ছে, তোমরা হতাশ হবে না, আমরা হতাশ হই। এই জন্যে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ যে আন্দোলনে নেতৃত্ব দিয়ে গেছেন দেশের জন্য, আসুন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ আন্দোলনের সাথে বাংলাদেশ জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা সাংবাদিক ইউনিয়ন জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি
আমাদের অনুষ্ঠান শেষের দিকে। আপনাদেরকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের লিখিত বক্তব্য শোনার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন নন্দিত মেধাবী সাংবাদিক নেতা, সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি এম আব্দুল্লাহ, জনাব এম আব্দুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভার সংগ্রামী সহযোদ্ধা সভাপতি বিপ্লবী নেতা কাদের গনি চৌধুরী আজকের এই আয়োজনের মধ্যমণি হিসেবে প্রধান অতিথি হিসেবে আছেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রধান সিপাহ সালার, যিনি মাঠে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দী অবস্থায় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিরামহীন সংগ্রাম করে যাচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের প্রিয় সাংবাদিক নেতা, সাংবাদিকদের শীর্ষ নেতা, নন্দিত সাংবাদিক নেতা শওকত মাহমুদ। মঞ্চে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা আব্দুল হালিম। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে আছেন এম এ আজিজ, কামাল উদ্দিন সবুজ, আব্দুল ভাই শিকদার, আমাদের বিএফইউজের সংগ্রামী মহাসচিব একটু আগে বক্তব্য রাখছেন, নুরুল আমিন রোকন আছেন, আমাদের প্রিয় ফোরাম নেতা মোহাম্মদ বাকের হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি, আরেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান আছেন, আমাদের বিইউজের নেতৃবৃন্দ, সামনে আছেন বিএফইউজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ এই বক্তব্যের পালা চলছে, অনেক কথাই এসে গেছে। আমি দু একটি বিষয়ে যেগুলোর আলোচনাটা আমার শোনা মতে অন্তত পক্ষে আসেনি, সে বিষয়ে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করি। প্রথম কথা হচ্ছে, আমরা আজকে যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা করছি, এই সাধারণ সভায় আমরা চারিদিকে কতগুলো ফেস্টুন দেখতে পাচ্ছি। সেই ফেস্টুনে আমরা কারাবন্দী সাংবাদিক সমাজের অবিসংবাদিত নেতা রুহুল আমিন গাজী তার অভাব অনুভব করছে। তিনি এই ঢাকা সাংবাদিক ইউনিয়নের 1990 সাল থেকে 91 থেকে 92, 2000 সাল থেকে 94 থেকে 2000 সাল, এই সময়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন। তারপরে এক মেয়াদে তিনি সভাপতি ছিলেন। তারপরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বারবার মহাসচিব এবং সভাপতি নির্বাচিত হয়ে সেই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আজকের দিনে তার 11 মাস 3 দিন তিনি কারাবন্দী আছেন। 11 মাস 3 দিন হলো তাকে। পরিমণি কেন তাকে জামিন দেওয়া হয় না, সেজন্য আমাদের উচ্চ আদালত শোকজ করে, বিচারকদের তলব করা হয়। সিদ্ধার্থ গ্রুপের এমডি খুনের দায়ে অভিযুক্ত হওয়ার পর তার একদিনের জন্য জেলে যেতে হয় নাই, নিজের বাসায় বসে তিনি জামিন লাভ করেছেন। হাজী সেলিমের ছেলে মাস্তানি করেছেন পান্থপথের মাথায় একজন নৌবাহিনী কর্মকর্তার সাথে, তার জামিন হয়ে গেছে অবলীলায়, কোনো সমস্যা হয় নাই। এই করোনা কালে শুধুমাত্র ভার্চুয়ালি 52,000 অপরাধীর জামিন হয়েছে, কিন্তু রুহুল আমিন গাজীর জামিন হয় না। এই অপরাধীর চাইতেও রুহুল আমিন গাজী বড় দাগী অপরাধী। সেটা এই সরকার তাদের রোষানলে যারা পড়ে তাদের ক্ষেত্রে আজকে লক্ষ
লক্ষ মামলা নিয়ে আজকে এখানে যিনি আজকে প্রধান অতিথি, তারা তথ্য দিয়েছেন 27 লক্ষ 28 লক্ষ মামলা বা তাদের আসামি তারা ভুগছেন, তাদের জামিন হয় না, তারা সুবিচার পান না। এমন একটি পরিস্থিতির মধ্যে আমরা আছি। আজকে পোষ মানা সাংবাদিকতার যুগে আমরা বসবাস করছি, আজকে দাসত্বের সাংবাদিকতার যুগে আমরা বসবাস করছি। এসব আলোচনা এখানে হয়েছে, বিস্তারিততে আমি যাব না। যে ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিল এখানে আজকে ঘোষণাপত্রে আমি দেখেছি দাবি তোলা হয়েছে, সেই ডিজিটাল আইনে প্রতি মাসে 6 জন করে সাংবাদিককে সেই ডিজিটাল আইনে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে অথবা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, প্রতি মাসে 6 জন। এই পর্যন্ত ডিজিটাল আইন 2018 সালে হওয়ার পরে কোনো কোনো মাসে বেশিও হয়েছে, 400 সাংবাদিক এই ডিজিটাল আইনের শিকার হয়েছে। আপনারা শুনেছেন যে কত সাংবাদিক খুন হয়েছে গত 12 বছরে। প্রতি মাসে প্রতিদিন সাংবাদিকরা নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, কোনো প্রতিকার মিলছে না। সাগর রুনের কথা আপনারা শুনেছেন। আমি যে কথাটি বলেছি যে কথাটি আজকের এখানে আসা উচিত ছিল, কিন্তু আমি এখনো পর্যন্ত শুনি নাই। আমি বিএনপি মাননীয় মহাসচিবের আমি দৃষ্টি আকর্ষণ করব। ডিজিটাল আইনের চাইতে জঘন্য একটি আইন পাশের প্রক্রিয়া চলছে, সেটি এখন আইন মন্ত্রণালয়ে ব্যাটিংয়ে আছে। সেটির নাম দেওয়া হয়েছে ডেটা প্রোটেকশন আইন। এই আইনটি ডেটা প্রোটেকশন ল নাম দিয়ে এমন ভাবে একটি সুন্দর নাম দেওয়া হয়েছে যেন আসলে মানুষের সুরক্ষার জন্য, তথ্য সুরক্ষার জন্য একটি আইন করা হচ্ছে। কিন্তু এই আইনটির প্রতিটি লাইনে প্রতিটি ধারায় উপধারায় মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে পদদলিত করার প্রতিটি শব্দ সেখানে যুক্ত করে দেওয়া হয়েছে। আজকে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছি, আজকে ফেসবুককে ধরার জন্য ডিজিটাল আইনে কিছুটা আছে, কিন্তু তারা দেখেছে হোয়াটসঅ্যাপ, ভাইবার, সিগন্যাল সহ আরো কিছু অ্যাপস আছে যেগুলো তারা ধরতে পারছে না অনেক সীমাবদ্ধতার কারণে। সেগুলো আটকানোর জন্য তারা এই ডেটা প্রোটেকশন আইনে তারা ধারা যুক্ত করেছে। এই ডেটা প্রোটেকশন আইন নিয়ে বাংলাদেশের গণমাধ্যম অন্ধকারে আছে। তারা মনে করে এটা বোধহয় গণমাধ্যমের জন্য কিছু না, কিন্তু এই আইন পাস হওয়ার পর গণমাধ্যমের যেগুলা মূল ধারার গণমাধ্যম আছে, তাদের যতগুলো অনলাইন আছে এবং যে পেজ আছে, ফেসবুকে যে পেজগুলো আছে যেগুলো খুবই জনপ্রিয়, এক একটি পত্রিকার ফেসবুক পেজে 1 কোটি পর্যন্ত দর্শক ফলোয়ার আছে, সেই ফেসবুক পেজে কোনো সংবাদ আর তারা শেয়ার করতে পারবে না। এই খবর বাংলাদেশের গণমাধ্যম রাখে না। সেই আইনটি আগামী অধিবেশনে পাস করার জন্য প্রস্তুতি চলছে। আমরা আজকের এই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা থেকে আমরা বলে দিতে চাই, ডাটা প্রোটেকশন আইনের নামে আরেকটি যে কালাকানুন আপনারা নিয়ে আসছেন, সেখানে গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা বিরোধী যে ধারাগুলো যুক্ত করা হয়েছে, সেগুলো অবশ্যই বাদ দিতে হবে। তা না হলে এদেশের সাংবাদিক সমাজ, এদেশের স্বাধীনতা প্রেমী মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমরা এই ডিজিটাল আইনের বিরুদ্ধে সংগ্রাম করেছি, রুখতে পারি নাই ঠিকই, কিন্তু এই ডিজিটাল আইনে আমরা তখন যে কথাগুলো, যে আশঙ্কা ব্যক্ত করেছিলাম, তা এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। যারা এখনো অসচেতন আছেন তারা এই ব্যাপারে সোচ্চার হবেন, আমি এই আহ্বান জানাতে চাই। কথা বাড়াবো না। আজকে আমাদের যে এখানে 11 জন সাংবাদিকের হিসাব তলবের বিষয়টি এসেছে, কেউ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি এরকম মন্তব্য করছেন যে হিসাব দিতে সমস্যা কোথায়, যদি সমস্যা না থাকে, যদি অবৈধ অর্থ না থাকে। এটাকে সরলীকরণ করার কোনো বিষয় নয়। হিসাব চাওয়া হয়েছে ব্যক্তি আব্দুল্লাহর কাছে, তার বাবার নাম দিয়ে চাওয়া হয় নাই। সাংবাদিক সংগঠনগুলোর কাছে এই সাংবাদিক সংগঠনগুলোর নাম ধরে এবং তাদেরকে কোন পন্থী সেটা উল্লেখ করে এটা চাওয়া হয়েছে। এর মধ্যে যে দুরভিসন্ধি রয়েছে সেটা হলো আগামী নির্বাচনকে সামনে রেখে, 2023 সালের নির্বাচনকে সামনে রেখে আগামী দিনে তারা যে মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আবার যে খড়গ নিয়ে আসছে, তার বিরুদ্ধে সাংবাদিক সংগঠনগুলোর ডাকে যাতে কোনো আন্দোলন হতে না পারে, সেই জন্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করার জন্য, যাতে তাদের ডাকে কোনো সাংবাদিক
সমাজ আন্দোলনে না আসে সেই দূরভিসন্ধি থেকে এই নোটিশ জারি করা হয়েছে। আমরা বলেছি কি তথ্য পেয়েছেন প্রকাশ করুন, কিন্তু তার কোনো খবর নাই। 13 তারিখে তথ্য আপনারা নিয়েছেন, শেষ তারিখ ছিল, আজকে 25 তারিখ। কি তথ্য পেয়েছেন, এম আব্দুল্লাহর অ্যাকাউন্টে কত টাকা পেয়েছেন সেটা প্রকাশ করুন। সেখানে কোনো ছলছাতুরি করার চেষ্টা করবেন না। বন্ধুরা, আজকে আমরা গত এক সপ্তাহে আমরা দেখেছি আমরা নির্বিকার, আমরা জানি না এসব রায়ের ব্যাপারে, এসব আদেশের ব্যাপারে আমরা কেন নির্বিকার। সেখানে মাত্র 93টি অনলাইন নিবন্ধিত অনলাইন বাদ দিয়ে সমস্ত অনলাইন বন্ধ করার আদেশ দেওয়া হয়েছে এখান থেকে, হাইকোর্ট থেকে। হাইকোর্টের রায়ের প্রতি আমাদের যে শ্রদ্ধার জায়গাটি থাকার কথা সেটা আমরা রাখতে পারছি না। এই কারণে, কারণ হাইকোর্টের এই রায়ের দেওয়ার আগে, আদেশ দেওয়ার আগে বিবেচনা করা উচিত ছিল যে প্রায় 4000 আবেদন তথ্য মন্ত্রণালয়ে আজকে 3 বছর যাবৎ পড়ে আছে, সেগুলো নিষ্পত্তি করা ছাড়া কি করে এই ধরনের আদেশ দেওয়া হয়। সেগুলো আগে নিষ্পত্তি করে সেগুলো নিবন্ধনের যোগ্য কি যোগ্য না সেটি আগে নির্ধারণ করে তারপরে এই ধরনের আদেশ যদি দেওয়া হতো তাহলে আমরা এটার যুক্তিকতা খুঁজে পেতাম। আপনারা দেখেছেন, তথ্যমন্ত্রী জানিয়েছেন, নিজেই জানিয়েছেন 210টি সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এরা সাম্প্রতিক অতীতে গত 1-2 বছরের মধ্যে তারা নিয়মিত সংবাদপত্র প্রকাশ করেনি বা তাদের সরকারি অফিসে জমা দেয়নি। গত 2 বছর প্রায় এখানে করোনা কাল চলছে, সে যেখানে জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলো পর্যন্ত তারা ঢুকে মরছে, তারা নিয়মিত প্রকাশনাকে তারা ছোট করে ফেলেছে। যারা 32 পৃষ্ঠা ছাড়তো তারা এখন 16 পৃষ্ঠা, 16 পৃষ্ঠা যারা ছাড়তো তারা এখন 12 পৃষ্ঠা, 8 পৃষ্ঠা ছাড়ছে। সেখানে ওই সংবাদপত্রগুলো যখন বন্ধ করা হচ্ছে, আমরা কোন গুইফোট সংবাদপত্রের পক্ষে নয়, কিন্তু এটাও আমাদের স্মরণ রাখতে হবে কোন সংবাদপত্রগুলো বন্ধ করা হচ্ছে। বন্ধ করা হচ্ছে জেলা পর্যায়ের ভিন্নমতের সংবাদপত্রগুলো বন্ধ করা হচ্ছে। আমার কাছে খবর আসছে কুষ্টিয়াতে 9টি সংবাদপত্র বন্ধ করা হয়েছে, ডিক্লারেশন বাতিল করা হয়েছে। সেখানে অধিকাংশই হচ্ছে সেখানে সরকারের সমালোচনা এবং সরকার বিরোধী নিউজ যারা ছাপে, আন্দোলনের খবর যারা ছাপে, তাদের গুলো ডিক্লারেশন বাতিল করা হয়েছে। এভাবে খোঁজ নিয়ে আমরা জানতে পারছি যে 210টি সংবাদপত্র বন্ধ করা হয়েছে। অধিকাংশই হচ্ছে সরকারের, যাদের সরকারের রোষারলে যারা পড়েছে, সরকার যাদের উপর অসন্তুষ্ট, স্থানীয় আওয়ামী লীগ যাদের উপর অসন্তুষ্ট, স্থানীয় প্রশাসন যাদের উপর অসন্তুষ্ট, সেগুলো বন্ধ করা হচ্ছে। আইপিটিভি বন্ধ, আইপিটিভির নামে যেগুলো বন্ধ করা হয়েছে, 70টি 79টি আইপিটিভি বন্ধ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে আইপিটিভি এভাবে নানান সমস্যা, কিন্তু বাংলাদেশে আইপিটিভির সংখ্যা এখন প্রায় 4000। যে 70টি বন্ধ করেছেন সেগুলোর কারণটা কি? বাকিগুলোর খবর কি? বাকিগুলো কেন বন্ধ করছেন না? এই আইনগুলো কিছু হাইকোর্টের গাড়ে বন্দুক রেখে কেউ নিজেরা স্ব-উদ্যোগে এগুলা বন্ধ করছে, মূলত আগামী নির্বাচনকে সামনে রেখে ভিন্নমত দমনের অংশ হিসেবে এটা বন্ধ করা হচ্ছে। আমরা এই ক্ষেত্রে নিরপেক্ষতা আশা করি। যারা ওখানে বসে সচিবালয়ে বসে এসব করছেন তাদেরকে যদি নিরপেক্ষভাবে যদি এগুলো না করেন, এগুলোর বিরুদ্ধে বাংলাদেশের সাংবাদিক সমাজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। বন্ধুরা, আজকের এই সাধারণ সভায় আপনারা যারা আজকে উপস্থিত হয়ে এটাকে সফল করেছেন, আপনাদের সকলকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রামের জন্য এই ঢাকা সাংবাদিক ইউনিয়ন আজকের এই সাধারণ সভা থেকে শপথ নিতে হবে যে আগামী দিনগুলো আমাদের জন্য আরো কঠিন দিন। সেই দিনে সেই শপথ, সেই অঙ্গীকার যদি করতে পারি তাহলে এটার সাফল্য আসবে, এই আজকের এই আয়োজনের সফলতা পাবে। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বিদ্যমান বাস্তবতা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন বিএফইউজের সম্মানিত সভাপতি প্রিয় নেতা এম আব্দুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন যিনি প্রায় 50টিরও বেশি মিথ্যা, গায়েবী ও বানোয়াট মামলায় জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন। এত নির্যাতনের পরেও সাংবাদিকদের অধিকার, মুক্ত গণমাধ্যম, বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটাধিকার নিয়ে কথা বলতে এতটুকু পিছপা হননি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক,
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব, সাবেক সভাপতি, মৃত্যুঞ্জয়ী সাংবাদিক নেতা, পরম শ্রদ্ধেয় অভিভাবক জনাব শওকত মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, সংগ্রামী নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্মেলনের সভাপতি, হিউজের সভাপতি সংগ্রামী নেতা কাদের গনি চৌধুরী সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ ও সহকারী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অনুষ্ঠান শুরু করেছি পবিত্র সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে। শেষ 2 আয়াতের যে শেষ আয়াত, সেটি হচ্ছে একটি প্রার্থনা যে আল্লাহ তুমি কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। অত্যন্ত সময়োপযোগী এই প্রার্থনা। আজকে বাংলাদেশে কাফের সম্প্রদায় এবং তার বিস্তৃত সংজ্ঞায় জালেম, মুনাফিক দের যন্ত্রণায় বাংলাদেশের জনগণ অধিষ্ঠ হয়ে উঠেছে। আমরা তাদের হাত থেকে মুক্তি চাই। রোমানিয়ার বিশিষ্ট স্বৈর শাসক চসেস্কু একবার বুখারেস্টের এক বিশাল জনসভায় জনতার উদ্দেশ্যে বলেছিলেন, আমি তোমাদেরকে, জনতা বলেছিল আপনি আমাদের জাতির জনক। চসেস্কু তার পাশে দাঁড়ানো এলেনা চসেস্কু তার স্ত্রীকে দেখে বলেছিলেন উনি কে? জনগণ বলেছিল জাতির জননী। চসেস্কু জনগণকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কি চান? জনগণ জবাব দিয়েছিল আমরা এতিম হতে চাই, আমাদের এই জনক জননী থেকে আমরা মুক্তি চাই। বাংলাদেশের জনগণ আজও সেই মুক্তি চায়। আমরা এতক্ষণ সাংবাদিক নির্যাতন, জনগণের মত প্রকাশের অধিকারের উপর নির্যাতনের কথা শুনেছি। মত প্রকাশের অধিকার এটি কোনো একজন রাজনীতিবিদ বা রাষ্ট্রনায়ক দেননি, এটি স্বয়ং আল্লাহ প্রদত্ত অধিকার। আল্লাহ বলেছেন যে তোমরা সৎ কাজ করো এবং অসৎ কাজকে নিষেধ করো। যদি সৎ কাজকে পক্ষে কথা বলতে হয়, অসৎ কাজকে নিষেধ করতে হয়, তাহলে মত প্রকাশ করার অধিকার থাকতেই হবে। মত প্রকাশের অধিকারটি এমনই যে পৃথিবীর বুকে আল্লাহ প্রেরিত হাজার হাজার নবী এই মত প্রকাশের জন্য নিহত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে। বিশ্বব্যাপী বহু মানুষ, স্বাধীনতাকামী মানুষ আল্লাহ প্রদত্ত এই অধিকারকে চর্চা করতে গিয়ে নিহত হয়েছে। এবং এই অধিকারের এতই গুণাবলী যে একে যদি কেউ পাশ কাটিয়ে যায় বা পেঁচানোর কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের ব্যাপারে আল্লাহ সতর্কবাণী উচ্চারণ করে দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অত্যাচারী শাসকের সামনে স্পষ্ট কথা বলাই হচ্ছে উত্তম জিহাদ। এবং তা যদি না পারো মনে মনে ঘৃণা করো, কিন্তু সেটি হচ্ছে দুর্বলতম ঈমানের পরিচয়। অর্থাৎ মত প্রকাশ করতে গিয়ে আপনি যেখানেই বাধা পাবেন সেখানেই আপনি জালেমের সঙ্গে আপনি যুদ্ধ লিপ্ত হবেন। ভোটের অধিকারও একটা মত প্রকাশের অধিকার। ভোটের মাধ্যমে আমরা মত প্রকাশ করি কোন দলকে, কোন প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই। মানববন্ধনও এক ধরনের মত প্রকাশের অধিকার, সেখানে দাঁড়িয়ে আমরা কথা বলতে চাই। মত প্রকাশের যখন স্বাভাবিক পথগুলো সব বন্ধ করে দেয় সরকার, তখন পথ একটি মাত্রই খোলা থাকে, সেটি হচ্ছে রাজপথে গিয়ে মত প্রকাশ করে জালেমকে টেনে সরকার থেকে নামিয়ে দেওয়া। এর কোনো বিকল্প নেই। আজকে বহু সাংবাদিক জেলে গেছেন, মত প্রকাশের জন্য কারাগারে আটক আছেন। রুহুল আমিন গাজী সহ অনেকেই আটক আছেন। আমরা তাদের মুক্তি দাবি করি।
ফেসবুকে অনেকে কমেন্টের জন্য আটক রয়েছেন, আমরা তাদের মুক্তি দাবি করি। ডিজিটাল নিরাপত্তা আইনে রাষ্ট্র চিন্তার মোশতাক আটক ছিলেন, তাকে জামিন দেওয়া হয়নি, তিনি জেলেই এই সরকারের হাতে মৃত্যুবরণ করেছেন। আমরা আর কতকাল অপেক্ষা করব এইসব মৃত্যুর জন্য, এইসব গ্রেপ্তারের জন্য? তাই বন্ধুগণ, এই সরকারের খালি কার্যকলাপ নয়, বাংলাদেশের সংবিধানে এই সরকার পঞ্চদশ সংশোধনী অন্তর্ভুক্ত করে মত প্রকাশের অধিকারকে সাংবিধানিকভাবে সংগঠিত করে দিয়েছে। মত প্রকাশকে যদি সহ্য না হয় তাহলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে অভিযুক্ত করার অধিকার এই সংবিধানে তারা অন্তর্ভুক্ত করে দিয়েছে। 2014 সালের নির্বাচনের আগে তথ্য প্রযুক্তি আইনের 57 ধারাকে তারা সংশোধন করে অজামিনযোগ্য অপরাধ হিসাবে চিহ্নিত করেছে এবং অনেক সাংবাদিককে গ্রেফতার করেছে। 2018 সালের নির্বাচনের আগে ডিজিটাল নিরাপত্তা আইন করেছে এবং অনেক সাংবাদিককে গ্রেফতার করেছে। এর অর্থ হচ্ছে এই জালিয়াতির নির্বাচনের আগে কালো আইনের মাধ্যমে জনগণের মুখ বন্ধ করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। এবং আগামী নির্বাচনকে সামনে রেখে তারা ডেটা প্রোটেকশন আইন করতে যাচ্ছে, এটাও একটি ভয়ঙ্কর আইন। আমরা মত প্রকাশের স্বাধীনতা বা ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন চাই, কিন্তু শুধু ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করলেই কি বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা ফিরে আসবে? আসবে না। গণতন্ত্র যেখানে হারিয়ে গেছে, গণতন্ত্র যেখানে বিধ্বস্ত, যেখানে গুম হচ্ছে, ক্রস ফায়ার হচ্ছে, রাজনৈতিক তৎপরতা চালানোর কোনো অধিকার রাজনৈতিক দলগুলো নেই। শুধু সাংবাদিকরা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রতিদিন পোলাও বিরিয়ানি খেতে পারবে না। সকল সমাধানের সূত্র একটাই, সেটা হচ্ছে এই জালের সরকারকে পতনের দিকে ঠেলে নিয়ে তার পতন ঘটা এবং এমন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ সকল ধরনের সাংবিধানিক অধিকার ফিরে পাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাবন্দী, তার মত প্রকাশের স্বাধীনতা নেই। আগামী দেশনায়ক তারেক রহমানের মত প্রকাশের স্বাধীনতা উচ্চ আদালত কেড়ে নিয়েছে। উচ্চ আদালত নিউজ পোর্টালগুলো একে একে বন্ধ করে দিয়েছে যে সরকারের নিবন্ধিত ছাড়া আর কোনো নিউজ পোর্টাল চলবে না। এই অবস্থায় সমাধানটা কি? বেগম খালেদা জিয়া 2017 সালের 10ই মে ভিশন 2030 ঘোষণার সময় যেই অঙ্গীকার করেছিলেন, সেই অঙ্গীকারের প্রতি আমরা বিশ্বস্ত আছি। আমরা আশা করি একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং সেই অঙ্গীকার তিনি বাস্তবায়ন করবেন। সেই অঙ্গীকারে তিনি বলেছিলেন যে 57 ধারা বাতিল হবে, এরপরে ডিজিটাল নিরাপত্তা আইন হয়েছে, এটাও নিশ্চয়ই বাতিলের কথা তিনি বলবেন এবং একটি সাংবাদিকদের সংবাদপত্রের জন্য একটা প্রেস কমিশন গঠন করা হবে এবং সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে এবং সাগর রুনি সহ 43 যে সাংবাদিক নিহত হয়েছেন এই সরকারের আমলে সবগুলো বিচার করা হবে। কিন্তু খালেদা জিয়ার এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে আমাদেরকে তো এই সরকারকে বিদায় করতে হবে বন্ধুগণ। শুধুমাত্র মত প্রকাশের অধিকারকে সামনে রেখেই আজকে জাতীয় মুক্তি সংগ্রামের ডাক দিতে হবে এবং বিএনপি এই জাতীয় মুক্তি সংগ্রামের নেতৃত্ব দিবে বলে আমরা আশা করি, বিশ্বাস করি। এবং এই মত প্রকাশের সংগ্রামকে জাতীয় মুক্তি সংগ্রামে রূপান্তরিত করতে হলে আজকে সাংবাদিক সমাজ সবাইকে আজকে এক কাতারে দাঁড়িয়ে আন্দোলন করতে হবে। ঐক্য চাই, ঐক্যের মাধ্যমে আমরা আগামী আন্দোলন করব। তবে এই ঐক্যের আগে যারা আওয়ামী সরকারের দালালি করে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে তাদেরকে তওবা করতে হবে। তওবা ছাড়া আমরা এই ঐক্যের পথে আমরা যেতে পারবো না। 2015 সালে বেগম খালেদা জিয়া হাইকোর্টে বিএফইউদের সম্মেলনে তিনি বলেছিলেন যাদের কারণে তিনি প্রেস ক্লাবে আসতে পারেননি তাদের সঙ্গে ঐক্যের কথা বলতে তিনি বলেছিলেন বেঈমানদের সঙ্গে কোনো ঐক্য নাই। তবুও বেগম খালেদা জিয়াকে আমি বলবো যদি তারা তওবা করে, আল্লাহ যদি তাদের ক্ষমা করেন, আপনিও যদি তাদের ক্ষমা করতে পারেন, কিন্তু এই ক্ষমার প্রক্রিয়ায় কোনো জোর জবরদস্তি চলবে না। সোজা হিসাব, ঐক্য চাই কিন্তু ঐক্যের জন্য ষড়যন্ত্র চাই না। বন্ধুগণ, আমার বক্তব্য আমি দীর্ঘ করবো না, কারণ আমাদের মহাসচিব বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথাই আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে আমরা একটি যে মত প্রকাশের স্বাধীনতার কথা বলছি, জনগণের মুক্তির কথা বলছি, সেই মুক্তির জন্য সব মানুষকে একসাথে নেমে উঠতে হবে। এই সরকারের বিরুদ্ধে একটাই উপায়, তা হলো রাজপথে নামা। আমরা রাজপথে নামে এই মত প্রকাশ করতে চাই। এক দফা এক দাবি, এই জালের তুই কবে যাবি, এই কথাটা আমরা বলতে চাই। ধন্যবাদ।
আগাধ কৃতজ্ঞতা প্রিয় নেতা জনাব শওকত মাহমুদ। সম্মানিত উপস্থিতি, ডিওজে পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি। প্রধান অতিথির বক্তব্যের পূর্বে এই পর্যায়ে বক্তব্য রাখবেন সভাপতির বক্তব্য রাখবেন এবং বার্ষিক সাধারণ সভার ঘোষণাপত্র পাঠ করবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব কাদের গনি চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের অত্যন্ত মার্জিত রাজনীতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীরা, আসসালামু আলাইকুম। আমি সময়ে সম্প্রদায়ের মর্যাদার জন্য আর অ্যাড্রেসটা করলাম না, এই জন্য ক্ষমা চেয়ে দিচ্ছি। আজকে আমরা এমন এক সময়ে এখানে ঢাকার সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা করতে যাচ্ছি, যখন গুমপুরের মাধ্যমে একটা এতিম প্রজন্ম তৈরি হয়েছে। আমরা এমন এক সময়ে এখানে আজকে সম্মেলন করছি, যখন নানা কারণের মাধ্যমে একটা বোবা জাতি তৈরি করেছে, বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে। আমরা এমন এক সময় আজকে এখানে সম্মেলন করছি, যখন একটা ভোটার বিহীন জাতিতে পরিণত হয়েছে বাংলাদেশ। গত ১.৫ দশকে যারা ভোটার তালিকাভুক্ত হয়েছে তাদের 90% ভোট দিতে পারেনি, কিভাবে ভোট দিতে হয় সেটা শিখেননি। আজকে আমরা এমন এক সময়ে এই সম্মেলন করছি, যখন সাংবাদিকরা যারা কথা সাধারণ মানুষও আজকে সেলফ সেন্সরশিপ একটা জাতিতে পরিণত হয়েছে। আমি বক্তব্য বেশি দেব না। আজকের ঘোষণাপত্র, এই সম্মেলনে, এইসব সম্মেলনগুলোতে যেসব জনগণের সাংবাদিকদের ইচ্ছাকে ধারণ করে একটা ঘোষণাপত্র করা হয়, সেই ঘোষণা আজকে ঢাকার সাংবাদিক বার্ষিক সাধারণ ঘোষণাপত্র আজকে আপনাদের সামনে উপস্থান করছি। এক দেশের গণমাধ্যম এক ভয়াবহ সংকটকাল অতিক্রম করছে। সংকটটা রীতিমতো অস্তিত্বে। স্বাধীনতার 50 বছর পরেও গণমাধ্যম স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। ক্ষমতার প্রভাব প্রলয় থেকে মিডিয়া নিয়ন্ত্রিত হচ্ছে। গণমাধ্যম এখন ততটুকু স্বাধীন যতটুকু সরকারের পক্ষে যায়। এর বাইরে গেলে ভোগ করতে হয় নানান নিপীড়ন। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে মিডিয়ার উপর সরকারি হস্তক্ষেপ বন্ধ করতে হবে। 2. গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা বা তথ্য প্রবাহ অপরিহার্য হলেও এক্ষেত্রে বাংলাদেশের মিডিয়ার অবস্থা অত্যন্ত নাজুক। কথায় কথায় সাংবাদিক হত্যা, নির্যাতন, গুম, গ্রেপ্তার ও রিমান্ডের ঘটনা ঘটছে। বর্তমান সরকারের আমলে অন্তত 50 জন সাংবাদিক খুন হয়েছে। চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার তদন্ত প্রতিবেদন নজিরবিহীনভাবে 81 বার পেছানো হয়েছে। এই ঘটনা সাগররুনি হত্যার ব্যাপারে সরকারের অনাগ্রহের বহিঃপ্রকাশ বলে আজকের এই সভা মনে করে বিচারহীনতার এই সংস্কৃতির কারণে সাংবাদিক হত্যা, নির্যাতন কর্মী বেড়ে চলছে। সাংবাদিক হত্যা, নির্যাতন বন্ধ এবং সাগররুনি সহ সকল সাংবাদিকতার দ্রুত বিচার করতে হবে। সাংবাদিক নির্যাতনের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনকে। এই আইন প্রণয়নের সময় এর অপপ্রয়োগের যে আশঙ্কা আমরা করেছিলাম, কোনো কোনো ক্ষেত্রে সেই আশঙ্কার চেয়েও কঠিনভাবে আজকে প্রয়োগ করা হচ্ছে। লেখক মোস্তাক আহমদ জীবনে দিয়ে তা প্রমাণ করে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আমার যে সম্পাদক মাহমুদ রহমান, সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, কার্টুনিস্ট আহমদ কবির কিশোরের উপর অমানুষিক নির্যাতন মধ্যযুগে বর্বরতাকে হার মানিয়েছে। ফটো সাংবাদিক শফিকুল কবির কাজল সামনে আমাদের বসাচ্ছেন। কাজলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লেখা শেয়ার করার জন্য গুম করে দেওয়া হয়। বিভিন্ন মলের তীব্র প্রতিবাদের মুখে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তাকে জনসম্মুখে হাজির করে হাস্যকর অভিযোগে কারাগারে পাঠানো হয়। পরে জামিন পেলেও তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো চলমান রয়েছে। শুধু তাই নয়, মামলায় অন্যান্য আসামিকে বাদ দিয়ে সাংবাদিক কাজলের নামে চার্জশিট দেওয়া হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।
সত্যিকার অর্থে ডিজিটাল নিরাপত্তা আইনটি এখন মানুষের মৌলিক অধিকারের প্রতি ক্ষমতাসীন দলের নির্মল অবজ্ঞার ন্যাক্কারজনক প্রতীকে পরিণত হয়েছে। দুঃখজনকভাবে এটি ভিন্ন মত দমনের হাতিয়ার হয়ে উঠেছে। তার চেয়েও বিপজ্জনক হলো গণমাধ্যমের কণ্ঠরোধে এই আইনটি কঠোরভাবে ব্যবহার করা হচ্ছে। আইনটির সবচেয়ে ঘৃণ্য দিক হলো এখানে মানহানিকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে, যা তাৎক্ষণিক গ্রেপ্তারাতে বা জামিন পেতে খুব কম সুযোগই রয়েছে। প্রশাসন কিংবা ক্ষমতার বলয়ের কাছাকাছি থাকা মানুষদের দুর্নীতি, লুটপাট, ক্ষমতার অপব্যবহারের সমালোচনা থামাতে যেভাবে এই আইনটি ব্যবহার হচ্ছে তা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। আজকের এই সভা থেকে আমরা অবিলম্বে গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি। 4, সাংবাদিকদের আরেকটি বড় সংকট হচ্ছে নিরাপত্তার সংকট। গণতন্ত্রের সংকট যেমন সাংবাদিকদের দায়িত্ব পালন করতে গিয়ে বিপদে পড়েন, তেমনি ঝুঁকি বেড়ে যায় ফেসিবাদের উত্থানে। ফেসিবাদী রাষ্ট্রে সাংবাদিকদের কাজ করা কঠিন হয়। বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা এখন ভাবনার বিষয়, তাই সাংবাদিকদের সুরক্ষা আইন অপরিহার্য হয়ে পড়েছে। আমরা আজকে এই সভা থেকে সাংবাদিকদের সুরক্ষা আইন করার দাবি জানাচ্ছি। 5, জনগণকে সত্য জানা থেকে বিরত রাখতে সরকার একের পর এক মিডিয়া বন্ধ করে দিচ্ছে। দৈনিক আমার দেশ, চ্যানেল 1, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, সিএসবি, টেলিভিশন সহ সারা দেশে প্রায় 200 গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে অনলাইন বাদ দিয়ে। অতি সম্প্রতি 3505টি নিউজ পোর্টাল বন্ধের ঘোষণা মিডিয়া জগতে আতঙ্কের সৃষ্টি হয়েছে। রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছিল 3597টি নিউজ পোর্টাল, নিবন্ধন পেয়েছে মাত্র 92টি। হাইকোর্ট এই 92টি নিবন্ধিত নিউজ পোর্টাল ছাড়া সকল নিউজ পোর্টাল বন্ধের আদেশ দিয়েছে সম্প্রতি। মাত্র 7 দিনের মধ্যে আদেশ বাস্তবায়ন করার নির্দেশ দেয়। এই আদেশ বাস্তবতা বিবর্জিত, অনভিপ্রেত এবং অবিবেচনা প্রসূত। কারণ 3500-এর মধ্যে মানি পোর্টাল যেমন আছে, তেমনি অনেক মানসম্মত পোর্টালও আছে। সেখানে বহু যোগ্য কর্মী আছেন, সংবাদকর্মী আছেন স্টাফও। অনেকের রুটি রুজি নির্ভর করে এইসব পোর্টালের উপর। উদ্যোক্তাদের বিনিয়োগ রয়েছে বিভিন্ন অঙ্কে। এইসব পোর্টালের সার্ভার, ড্রয়িং, ডিজাইন সহ আইটি খাতে রয়েছে বিপুল সংখ্যক প্রযুক্তি কর্মী ও তাদের বিনিময়কৃত ব্যবসা, অফিস সেটআপ ইত্যাদি। এমনি আদেশের ফলে তারা রাতারাতি কোটি কোটি টাকার ব্যবসা হারাবেন, অনেকে হারাবেন চাকরি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আবেদনগুলো যাচাই নিষ্পত্তি করার আগে এমন আদেশ অত্যন্ত দুঃখজনক। আজকের এই সভা থেকে এই বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য সরকার এবং আদালতের প্রতি আমরা আবেদন জানাচ্ছি। 6, সাংবাদিকদের শীর্ষ সংগঠনের নির্বাচিত 11 নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনায় আজকের এই সভা গভীর উদ্বেগ প্রকাশ করছে। সভা মনে করে প্রচলিত আইনের কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হতেই পারে, কিন্তু শুধু একটি পেশার 11 জন শীর্ষ নির্বাচিত নেতা ঢালাওভাবে ব্যাংক হিসাব তলব উদ্দেশ্যমূলক, যা অতীতে কখনো কোনো সময় কোনো পেশার ক্ষেত্রে ঘটেনি। এই ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা পেশার উপর চাপ ও হুমকি বলে মনে করি আজকের এই সভা। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য এই সভা থেকে দাবি জানাচ্ছি। 7, কথায় সাংবাদিক ছাড়াই চাকরিচ্যুত সাংবাদিকদের দেনাপানা বুঝে না দেওয়া এবং মাসের পর মাস বেতন না দিয়ে কাজ করানোর ঘটনা ঘটছে মিডিয়ায়। অবিলম্বে এসব অনিয়ম ও দুরাচার বন্ধ করতে হবে। আর ঢাকা সাংবাদিকের সাবেক সভাপতি বিহুজের সদ্য বিদায়ী সভাপতি রুহুল আমিন গাজীকে মিথ্যা মামলায় প্রায় 1 বছর ধরে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আজকের এই সভা সাংবাদিকদের শীর্ষ নেতাকে এভাবে কারাগারে আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। সভা মনে করে সাংবাদিকদের কণ্ঠরোধ এবং পেশাজীবী আন্দোলনকে নস্যাৎ করার হীন মানসে সাংবাদিকদের এই শীর্ষ নেতাকে বন্দী করে রাখা হয়েছে। রুহুল আমিন গাজী সহ বন্দী সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শকত মাহমুদ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আলম, দৈনিক পদবদল সম্পাদক মতিউর রহমান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, মানব জমি সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সংগ্রাম সম্পাদক আবুল আচাদ সহ প্রায় সকল সম্পাদকের বিরুদ্ধে মামলা আছে অনেক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা। এইসব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
নয়, আমরা সবচেয়ে চরম সংকটে আছি বাক স্বাধীনতা নিয়ে। বাক স্বাধীনতা সংকুচিত হওয়ায় শুধু সাংবাদিকদেরই নয়, সাধারণ জনগণকেও এখন ভেবেচিন্তে কথা বলতে হচ্ছে। পরিস্থিতির কারণে মানুষ নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ আরোপ করছে, কিন্তু কিছু লিখতে বা কোনো কথা বললে সরকারের বিরুদ্ধে যায় কিনা, মন্ত্রীদের বিরুদ্ধে যায় কিনা, সরকার দলীয় এমপিদের বিরুদ্ধে যায় কিনা, মুজিব পরিবারের বিরুদ্ধে যায় কিনা, সরকারি দলের নেতাদের বিরুদ্ধে যায় কিনা, প্রভাবশালীদের বিরুদ্ধে যায় কিনা, এটি এখন বড় শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বাক স্বাধীনতা। আমাদের দুর্ভাগ্য যে এই উপলব্ধি আমাদের শাসক গোষ্ঠীর মধ্যে সঞ্চারিত হয়নি। বাংলাদেশে সমালোচনার একই সীমারেখা টেনে দেওয়া হয়েছে যে সমালোচনার সময় কয়েকজন ব্যক্তির নাম ভুলো মুখে বা কলমে আনা যাবে না। তাদের সমালোচনা মানে সঙ্গে সঙ্গে 14 শিখের ভাত খেতে হবে। সভা মনে করে ভিন্ন মতের বিরুদ্ধে সরকারের অসহিষ্ণু অবস্থান বাক স্বাধীনতা মারাত্মকভাবে সংকুচিত করেছে। সরকারের নানান পদক্ষেপের কারণে বাংলাদেশে এমন এক ভয়ের সংস্কৃতি চালু হয়েছে যেখানে অনেকেই মুক্তভাবে তাদের মনের কথা বলতে পারছেন না, লিখতে পারছেন না। সম্পাদকদের বিরুদ্ধে ডজনে ডজনে মামলা দিয়ে তাদের ভয় পাইয়ে দেওয়া হয়েছে। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে এখন বিভিন্ন ইস্যুতে লিখতে পারছেন না। আজকের এই সভা থেকে আমরা ভয়ের সংস্কৃতি দূর করে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। সর্বশেষ মুক্ত পরিবেশ ছাড়া মুক্ত সাংবাদিকতা করা যায় না। দেশের গণতন্ত্র আইনের শাসন নেই বলে আজ সাংবাদিকরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। সাংবাদিকরা সঠিক তথ্য উপস্থাপন করতে বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে লাগামী দুর্নীতি, অনিয়ম, লুটতরাজের রিপোর্ট অনেক ক্ষেত্রে প্রকাশ করা যাচ্ছে না। অর্থাৎ অনুসন্ধানের সাংবাদিকতা অনেকাংশে এখন বন্ধ হয়ে গেছে। মাঝে মধ্যে কিছু দুর্নীতির রিপোর্ট ছাপা হলেও সেক্ষেত্রে সাংবাদিক বা পত্রিকার উপর নেমে আছে নানা ধরনের খড়গ। এর উজ্জ্বল প্রমাণ প্রথমআলো সিনিয়র সাংবাদিক রুজিনা ইসলাম, ঠাকুরগাঁয়ের সাংবাদিক তানভীর হাসান তানুক, আব্দুল লতিফ লিটু, রহিম শুভসা, আরো অনেকে দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করায় তাদের যেতে হয়েছে জেলে। আজকের এই সভা দেশের গণতন্ত্র, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও ভোটাধিকার নিশ্চিত করতে এবং দুর্নীতি ও শোষণ মুক্ত একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণে নির্দলীয় তত্ত্বাবধানের সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছে আজকের এই সভা। এটি হচ্ছে অন্যতম প্রধান দাবি। আপনাদের সবাইকে অগণিত ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের ডিওজের বার্ষিক সাধারণ সভার একদম শেষ পর্যায়ে শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই আয়োজনের একদম শুরু থেকে এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে যিনি সকলের বক্তব্য শুনেছেন। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান আকর্ষণ, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল মা মাটি ও মানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব, বাংলাদেশের মানুষের কাছে একটি পরিচ্ছন্ন নাম জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবার সামনে সবাই 2 মিনিট। সবাই লাইট দিন, হ্যাঁ লাইট দিন, তার দরকার হবে। আমার লাইট আছে।
তুলে দিতে হবে। সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের দেশের প্রথিতযশা সাংবাদিক নেতৃবৃন্দ এবং অনেকের সাথে উপবিষ্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই সাংবাদিক ইউনিয়নকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে আজকে আপনাদের এই সাধারণ সভায় আমন্ত্রণ জানিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি সেই জন্য আমার কথা শুরুর প্রথমেই স্মরণ করতে চাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই জন্যে তিনি আমাদের বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছিলেন 1975 সালের পরে। আমরা সবাই জানি 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল, পরবর্তীকালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল চাপিয়ে দিয়েছিল। সেই সময়ে চারটি সংবাদপত্র ব্যতীত সমস্ত সংবাদপত্র নিষিদ্ধ করা হয়েছে এবং সংবাদ মাধ্যমকে পুরোপুরিভাবে দলীয়করণ করা হয়েছে। আমরা সেই সময় দেখেছি যে আমাদের সাংবাদিক ভাইরা তারা কাজ হারিয়ে কেউ হকারি করেছেন, বাধ্য হয়েছে, মানবেতরের জীবনযাপন করেছেন। আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ 9 বছর রাজপথে সংগ্রাম করে স্বৈরাচারী এরশাদের হাত থেকে জাতিকে একটা গণতন্ত্র উপহার দিতে সক্ষম হয়েছে এবং আমাদের বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতাকে তিনি উন্মুক্ত করে দিয়েছেন। আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সমস্ত পূর্বসূরীদের যারা এই সংবাদপত্রের স্বাধীনতার জন্য, যারা বাক স্বাধীনতার জন্য অনেক নির্যাতন সহ্য করেছেন এবং অনন্য অবদান রেখেছেন। প্রিয় বন্ধুগণ, আমরা একটা ভয়াবহ একটা দুঃসময় অতিক্রম করছি। এই দুঃসময় শুধু সংবাদ মাধ্যমের নয়, এই দুঃসময় শুধু বিএনপির নয়, এই দুঃসময় আজকে সমগ্র জাতির। এই কারণে যে আজকে আমাদের সরকার জবরদখল করে ক্ষমতা বসে আছে, যারা আমাদের এই 50 বছরের যে অর্জন, আমরা যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, একটি মুক্ত দেশ পাবো, মুক্ত সমাজ পাবো, মুক্ত রাষ্ট্র পাবো, যেখানে আমরা আমাদের অনেক চিন্তার মধ্য দিয়ে একটি মনোনীতিক এক ধরনের চিন্তার মধ্য দিয়ে আমরা আপনার একটা রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হব। আওয়ামী লীগ সেই স্বাধীনতাকে আশা আকাঙ্ক্ষা ছিল সেটাকে ধ্বংস করে দিল। তারা পূর্বেও একজন শাসনকর্তা বাকশাল প্রতিষ্ঠা করেছিল, এখনো তারা আজকে একটা ভিন্ন আঙ্গিকে গণতন্ত্রের একটা মুখোশ পরিয়ে দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে। এবং লক্ষ্য করে যদি আমরা দেখি
যে অত্যন্ত সুকৌশলে সুপরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে তারা এই কাজটি করে আসছে। ১/১১ যে পরিবর্তন এসেছিল সেই পরিবর্তনের কথা ছিল কি তখন, যে রাজনীতিবিদরা ব্যর্থ হচ্ছে, সুতরাং আমরা এটাকে ঠিক পথে নিয়ে যেতে চাই। তখন থেকে কিন্তু একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। আপনাদের অনেকে মনে থাকবে, সবসময় থাকবেই, -2 ইয়ের নিয়ে এসেছিল তারা, অর্থাৎ রাজনীতি বাতিল, সেখানে আপনার নতুন এবং একটা তখনকার কিছু বুদ্ধিজীবী তারা যোগ্য প্রার্থী খোঁজও করছিলেন। দুর্ভাগ্য আমাদের যে ১/১১ পরে পরবর্তীকালে দেশের বেগম খালেদা জিয়ার অনড় ভূমিকার জন্য সেই অবস্থা থেকে মুক্তি পেলেও আমরা কিন্তু সেই চক্রান্ত থেকে মুক্তি পাই। ২০০৮ সালের নির্বাচন, পরবর্তী নির্বাচন, সবগুলো কিন্তু একই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে দেশ কিন্তু এখন রাজনীতিবিদরা পরিচালনা করে না। একজন রাজনীতিবিদকে তারা শিকড় হিসাবে দাঁড় করিয়ে রেখেছে, সেটা হচ্ছে শেখ হাসিনা। তাকে দিয়ে যত অরাজনৈতিক, গণবিরোধী, গণতন্ত্র বিরোধী সমস্ত কাজগুলো করিয়ে দিচ্ছে এবং রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিচ্ছে। আপনি দেখুন পার্লামেন্ট, সেই পার্লামেন্টকে যেখানে জনগণের কোনো প্রতিনিধিত্বই নাই। 2014 সালে তারা 154 জনকে বিনা প্রতিযোগিতায় নির্বাচিত ঘোষণা করে একটা পার্লামেন্ট গঠন করেছিল এবং 2018 সালে আগের রাতেই নির্বাচন করে, এবং সেই নির্বাচনে জনগণের কোনো পার্টিসিপেশন ছিল না, তারাই জালিয়াতি করে ভোট দিয়ে বিভিন্নভাবে তারা তাদেরকে নির্বাচিত এবং স্বঘোষিত প্রধানমন্ত্রী হয়েছে। এবং এটার মূল কারণের জায়গাটা কোথায়? আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে বিচারপতি খায়রুল হক তিনি 2012 সালে এই তত্ত্বাবধায়ক সরকার বিচারকে বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে এবং সেটা আওয়ামী লীগ গ্রুপে নিয়ে সেটাকেই তারা বাস্তবায়ন করেছে। যার ফলে কি হয়েছে, আজকে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। নির্বাচন কমিশন কোথায়? নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে একটা আজ্ঞাবহ একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আজকে আবার শোনা যাচ্ছে যেটা হবে ফেব্রুয়ারি মাসে আবার নতুন করে নির্বাচন কমিশন গঠন করা হবে। অনেক কথা হচ্ছে। আমি আজকেই কিছুক্ষণ আগে যে আমাদের 52 জন বিশিষ্ট বুদ্ধিজীবী তারা একটা আইন প্রণয়ন করতে পারে নির্বাচন কমিশনের জন্য। ভালো কথা, কিন্তু আইনটা করবে কে? যে আইন তো পাস করবে সেই পার্লামেন্ট, যে পার্লামেন্টে আওয়ামী লীগ ছাড়া কিছু নাই, যারা এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে, জনগণের সমস্ত অধিকারগুলোকে হরণ করে নিচ্ছে, তারা এই আইনটা পাস করবে। সুতরাং নির্বাচন কমিশনের আইন যারা করতে চান সবার আগে তাদের সেই বিষয়টি লক্ষ্য রাখা উচিত। প্রিয় বন্ধুগণ, ফ্যাসিবাদের সঙ্গে গণতন্ত্র এবং মুক্ত চিন্তা, মুক্ত সাংবাদিকতা এটা কখনো একসাথে যায় না। ফ্যাসিবাদ মানেই হচ্ছে যে ভয় দেখিয়ে, ত্রাস সৃষ্টি করে, নির্যাতন করে, নিপীড়ন করে, হত্যা করে, গুম করে আমরা সমস্ত অধিকারগুলোকে হরণ করে দিয়ে তারা ক্ষমতায় বসে থাকে শুধু অস্ত্রের জোরে। আজকে তাই তারা করেছে। আজকে শুধু অস্ত্রের জোরে তারা পুরো ক্ষমতা দখল করে আছে। বিচার ব্যবস্থা একেবারে দলীয়করণ করা হয়েছে, প্রশাসন দলীয়করণ করা হয়েছে। এই যে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম একটা গণতান্ত্রিক দেশের জন্য, সেই চতুর্থ স্তম্ভকে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। আপনার কেউ মনে কষ্ট পাবেন না, অনেকেই আজকাল নিজেরাই সেন্সার করে কি লিখবো কি লিখবো না। কারণ এটা লিখলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেতে হবে, এটা লিখলে অমুক আইনে পড়তে হবে, এটা লিখলে গুম হয়ে যেতে হবে, এটা লিখলে যে আমাদের কাজল ভাই বসে আছে সেখানে ছিলেন কিছুদিন আগে, তার মধ্যে গুম হয়ে থাকতে হবে, সর্বোচ্চ মামলা হবে। এটা 50 জন যে সাংবাদিক নিহত হয়েছেন সেই সাংবাদিকদের অবস্থা, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই বাস্তবতা।
আজকে এই সরকার এই দেশে এই রাষ্ট্রে একটা কাজে সফল হয়েছে, যাতে তারা সারা দেশের জনগণের মধ্যে একটা ভীতি, একটা ত্রাস সৃষ্টি করতে সফল। এক পা এগুতে গেলে তো চিন্তা করে যে আমার কি হবে। সেই কারণে সেটাকে বিচ্ছিন্ন ভাবে দেখার কোন সুযোগ নেই। এখানে অনেক বক্তব্য করা হয়েছে যে সাংবাদিকতা মুক্ত হবে কখন, যখন আমি একটা মুক্ত সমাজ পাবো, যখন আমার রাষ্ট্র ব্যবস্থা মুক্ত থাকে, যখন এই লেখার জন্য শুধু লেখার জন্য আমাকে নির্যাতনের শিকার হতে হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের মানব জাতি আছে বলবো যে যুগে যুগে এই ঘটনাটাই ঘটেছে। যারা সত্য কথা লিখতে চায়, বলতে চায়, তাদের অত্যাচারের খবর নেই। কিন্তু তাই বলে কেউ থেমে থেকেছে? কেউ কখনো থেমে থাকেনি। এই সত্য কথা বলার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, আত্মাহুতি দিয়েছে এবং অবশ্যই জয়ী হয়েছে। দেখা যায় জয়ী হওয়ার পরেও সবশেষে আবার দেখা যায় আবার সেই একই অবস্থা ফিরে আসে। এই আপনারাই, এই সাংবাদিকরা, আপনারা এরশাদের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের ভয়াবহ ভাবে অত্যন্ত একটা ঐতিহাসিক একটা ঐক্য এবং আপনারা সেদিন তাদেরকে পরাজিত করছেন জনগণের সাথে। আজকে আমরা বিভক্ত, আজকে আমরা বিভক্ত। আমাদের এই সাংবাদিক সমাজ বলেন, আমাদের রাজনৈতিক দলগুলো বলেন, আমাদের পেশাজীবী সংগঠনগুলো বলেন, এই সব জায়গায় বিভক্তি এসে গেছে। সেই বিভক্তি সৃষ্টি করা হচ্ছে অত্যন্ত সচেতন ভাবে। এই সরকারের যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলো আজকে অত্যন্ত অ্যাক্টিভ। তারা আমাদের গণতন্ত্র যারা চাই, আমরা যারা দেশের স্বাধীনতা সর্বত্র চাই, তাদের মধ্যে বিভিন্নভাবে ঐক্য বিনষ্ট করা। এই বিষয়টা সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকতে হবে, অত্যন্ত সচেতন থাকতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি, লড়াই করছি, সংগ্রাম করছি, আমাদের বিভক্তির কোনো অবকাশ নেই। আজকে এই ফ্যাসিস্ট সরকারকে যদি সরাতে চায়, জনগণের একটা দৃঢ় ঐক্য প্রয়োজন আছে, জাতীয় ঐক্যের প্রয়োজন আছে, সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজন আছে। একই সঙ্গে সমস্ত সংগঠনগুলো যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের ঐক্যের প্রয়োজন আছে। আমরা আমেরিকায় দেখলাম যে আপনার একজন সাংবাদিককে আওয়ামী লীগের প্রেস কনফারেন্সে তাকে নির্যাতন করা হয় প্রকাশ্যে। এটাই কিন্তু আমাদের চরিত্র, এটা তাদের চরিত্র। যখনই আপনার তাদের মতের বিরুদ্ধে কিছু করবেন, তখনই আপনার তার উপরে নির্যাতন। আজকে না, আমরা 1971 সাল থেকে এমনকি যুদ্ধের সময়, যুদ্ধের সময় আমরা যারা সেই সময় আওয়ামী লীগের একদলীয় সংগ্রামের বাইরে গিয়ে কাজ করছিলাম, লড়াই করতে যুদ্ধ করছিলাম, আমাদেরকেও নির্যাতনের শিকার হতে হয়েছে। আমাদেরকেও নির্যাতনের শিকার একটা বাহিনী তৈরি করা হয়েছিল, মুজিব বাহিনী, যারা অন্য রাজনীতিকে এসে তাদেরকে নির্মূল করতে হবে। এই কথাগুলো আজকাল কেউ বলেন না, বাট দ্যাট ইজ দ্য ট্রুথ। আমরা মৌলানা ভাসানী দল করতাম, যে আমাদেরকে সেইখানে কিভাবে আপনার আক্রমণ করা যাবে, নির্মূল করা যাবে। পরবর্তীকালে আমরা দেখেছি 1972 থেকে 75 সাল পর্যন্ত কিভাবে বিরোধী চিন্তা যারা করেছেন, যারা ভিন্ন মত পোষণ করেছেন, তাদেরকে কিভাবে রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল, কিন্তু তাদেরকে নির্মূল করা হয়। বহু সাংবাদিক সেদিনও নির্যাতিত হয়েছেন, বহু রাজনীতিবিদ নির্যাতিত হয়েছেন, নিহত হয়েছেন। এখন যে জাসদের ইনু সাহেবরা এত কথা বলেন, তাদেরই তো 30,000 তরুণ কিশোর কিশোরী প্রাণ দিতে হয়েছে। এটা বাস্তবতা। আজকে সেই একই দল অনুষ্ঠান আমাদেরকে গণতন্ত্র আছে, নির্বাচন হয়, কিন্তু রাশিয়াতেও নির্বাচন হলে আপনার পুটিনের দল আবার নির্বাচিত হয়েছে। চমৎকার আছে তাদের আপনার সংবিধান, যে একবার প্রধানমন্ত্রী হতে পারবে, আবার সভাপতি হতে পারবে, রাষ্ট্রপতি হতে পারবে। নিজেরা তৈরি করে নিয়েছে নিজেদের মতো। আজকে বাংলাদেশেও সেই একইভাবে তারা তাদের মতো করে সংবিধানকে পরিবর্তন করছে, কাটা ছেঁড়া করে শেষ করে দিয়েছে। দুর্ভাগ্য আমাদের যারা বিশিষ্ট বুদ্ধিজীবী রয়েছেন, বিশিষ্ট নাগরিকেরা রয়েছেন, তারা মাঝে মাঝে বলেন এই ব্যাপারে একটা শক্তিশালী যে আপনার সোচ্চার উচ্চারণ সত্য একটা
তৈরি করবেন সেটা আমরা দেখছি না। আমরা অবশ্যই আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, এবং এই লড়াই সংগ্রামের মধ্যে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে পাচ্ছি, তারা তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। এর মধ্যে তারা লিখছেন, কষ্ট করছেন, তারা নির্যাতিত হচ্ছেন। আজকে রুহুল আমিন গাজী 11 মাস ধরে কারাবন্দী হয়ে আছে বিনা কারণে। একই মিথ্যা মামলা দিয়েছেন, সেই মিথ্যা মামলা বহু লোকের বিরুদ্ধে হয়েছিল, অনেকেই কিন্তু মুক্ত হয়ে গেছে। কিন্তু রুহুল আমিন গাজীকে মুক্তি দেওয়া হচ্ছে না কেন? তিনি সাংবাদিক, নির্ভীক একজন সাংবাদিক, তিনি স্বাধীনতার কথা বলেন, তিনি মুক্ত সাংবাদিকতার কথা বলেন, সেই জন্য তাকে মুক্ত করা যাবে না। কষ্ট হয় যখন আমি দেখি আমাদের সাংবাদিক সমাজ তার মুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ থাকে না। তারা একসাথে তাদের সহকর্মী, সে যে দলের মুক্তিই হোক না কেন, তাদের সহকর্মীর মুক্তির জন্য তারা জোরে সুরে কথা বলতে না। একই ঘটনা ঘটেছে মাহমুদুর রহমান সাহেবের কথা বলে এবং অন্যান্য আমাদের যারা দেশ ছেড়ে জীবন বাঁচাতে বাধ্য হয়ে চলে গেছে, তাদের ব্যাপারে একই কথা। আজকে এই সরকার পরিকল্পিতভাবে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করবার জন্য, সত্য কথা যেন আমরা বলতে না পারি তার জন্য নতুন নতুন আইন তৈরি করছে। আপনারা দেখেছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আপনারা দেখেছেন যে এখন নতুন একটি আইন তৈরি করতে যাচ্ছে, যেটাকে তারা বলছে ব্যক্তি সুরক্ষা আইন। এ ব্যাপারে কিন্তু আমরা স্টেটমেন্ট দিয়েছি। এটা হচ্ছে আরেকটা কৌশলে সোশ্যাল মিডিয়াতে যারা লেখালেখি করেন, যারা মত দেন, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে আমার নির্যাতনের শিকার করার জন্য তারা এই আইনটা করতে আসে। আপনারা আমাদের তথ্যমন্ত্রী সাহেব তিনি জানিয়েছেন যে প্রায় 210টি আপনার পত্রিকাকে বন্ধ করে দেওয়া। আমরা তো বাকশালের আলামত দেখতে পাচ্ছি, আলামত না, বাকশাল দেখতে পাচ্ছি। এর মধ্যে অবশ্য একজন মন্ত্রী বলেছেন আপনার যে বাকশাল ভালো ব্যবস্থা ছিল। একজন বেশ শিক্ষিত মন্ত্রী, উচ্চপদস্থ আপনার আমরা ছিলেন এক সময় পরিকল্পনা মন্ত্রী, তিনি বলেছেন বাকশাল ভালোই একটা ব্যবস্থা ছিল। তো তারা তো প্রকাশ্যেই বলছে যে বাকশাল ভালো ছিল। তো সেই কথা পরিষ্কার করে বলেন যে আমরা বাকশাল করছি, আমরা একদলীয় শাসন ব্যবস্থা করছি, এই কথাটাই আপনারা পরিষ্কার করে বলেন। সেটা তো বলছেন না, কারণ আপনার মানুষকে প্রতারণা করেছেন, বরাবরই প্রতারণা করেছেন, সেই বিষয়গুলো। আজকে 4000 আবেদন আছে আপনার পোর্টাল, নিউজ পোর্টালের জন্য। সেই 4000 নিউজ পোর্টালের কোনো নিবন্ধন না দিয়ে মাত্র 93 থেকে আপনারা আপনাদের মতো যাদের পছন্দ তাদেরকে আপনারা নিবন্ধন দিয়েছেন। বেশি হচ্ছে অর্থাৎ সব দিক থেকে একটা একদলীয় শাসন ব্যবস্থা, একটা অথরিটেরিয়ান শাসন ব্যবস্থা, একটা ব্যক্তিবাদী শাসন ব্যবস্থা চূড়ান্ত করবার জন্য সমস্ত আয়োজন তারা তৈরি করছে। আমাদের আশার আলো আছে। আমরা মনে করি, আমাদের ইতিহাস বলে, আমাদের বাংলাদেশের মানুষের যে ঐতিহ্য তা বলে যে বাংলাদেশের মানুষ কখনো এই ধরনের একদলীয় শাসন ব্যবস্থা বা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা তারা চায় না। তারা পরিষ্কার করে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, ওইটাকে একটা প্লুরাল সোসাইটি হিসাবে দেখতে চায়। সেইভাবেই আমাদেরকে আশা রাখতে হবে, সংগঠিত হতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই ভয়াবহ দুঃশাসনের যে সরকার, দুঃশাসনের যে নেতৃত্ব, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে সরিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্যে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। আমি আমার বক্তব্য শেষে যাদের রুহুল আমিন গাজী সহ যাদেরকে মিথ্যা মামলা আটক করা হয়েছে তাদের সকলের মুক্তি দাবি করছি এবং একই সঙ্গে আপনার যারা নিহত হয়েছেন তাদের বিচার দাবি করছি, তদন্তের বিচার দাবি করছি এবং আমরা আবারও সব শেষ